গার্লস, কেমন আছো তোমরা? খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আই এম ভেরি গুড টু, বিকজ আজকে তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। দিন পরে লাক্সের স্টেজে আবারও আসতে পেরে খুবই বেশি ভালো লাগছে। যেহেতু এত ভালোবাসা পাচ্ছ, এই ভালোবাসাটা আসলে কিরকম চলো একটু দেখে আসি। ব্রিটিশ চাটগাইয়া, এই ব্রিটিশ চাটগাইয়াটাকে চলো একটু দেখে আসি। ইউমনার পৃথিবীতে আরেকটা বড় পার্ট ছিল তার নাচ আর গান। কনজারভেটিভ হলেও তার ফ্যামিলি ছিল সংস্কৃতিমনা। ওর ফ্রেন্ডস বলতে গেলে আমি, ওর বেস্ট ফ্রেন্ড, ওর সবকিছুই আমি। কিন্তু এই চুপচাপ থেকেই কিন্তু তুমি তোমার ট্যালেন্ট দেখাতে দেখাতে এতটা পথ পাড়ি দিয়ে এসেছো। ওরা আমার ফ্রেন্ড, মাই কাম ইন কেওয়াস। ওদের সঙ্গে থাকলেই মনে হয় আমি ভালো আছি। সো তোমার কেমন ফিল হতো যদি বিড়ালগুলো তোমার সাথে এখানে থাকতো? এখানে অবশ্যই খুবই ভালো লাগতো। ভালো লাগতো? হ্যাঁ, দেখি তো বিড়ালগুলো আছে নাকি এখানে। অনেকদিন ধরে আমি তো ওদের আমরা সাথে একটু চেষ্টা করি বিড়ালগুলোকে এখানে নিয়ে আসার। আল্লাহ, ও কিভাবে? থ্যাংক ইউ। আন্টি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম যে নাজাকে আপনারা কিভাবে দেখেছেন ছোটবেলা থেকে। আমরাও দেখেছি এত চুপচাপ শান্ত প্রকৃতির একটা মেয়ে। তো আপনারা আসলে কিভাবে দেখছেন ওর এই জার্নিটাও, যে এই মঞ্চে আসবে, ওর জীবন যুদ্ধের আলাপ আপনারা করছিলেন। তো আপনার আসলে কেমন লাগছে ওকে এখানে দেখে? আসলে ও ছোটবেলা থেকেই অনেক শান্ত প্রকৃতির ছিল। ছোটবেলা থেকে সে মানে নাচ গান অভিনয় এগুলোর প্রতি মানে আয়নার সামনে দাঁড়ায়, তারপরে টিভি দেখলে এগুলো করতো। বুঝতাম যে একটু হয়তো এসবের প্রতি আগ্রহ। তো যখন লাক্সে আসলো তখনও আমি মানে বুঝতে পারি নাই যে ওর চেঞ্জটা আসবে। রেজিস্ট্রেশন করলো, তারপরে তো সিলেকশন হলো অডিশন দেওয়ার পরে। যখন টিভিতে দেখতে পেলাম তখন দেখলাম যে আসলেই তার মধ্যে ট্যালেন্ট আছে এবং এটা আসলেই লাক্সের অবদান, যে লাক্সে আসার পরে তার এতটা পরিবর্তন। তো আপনার দুই মেয়েকে তো এখানে দেখছি আমি। সো আপনার বড় মেয়ে, সো বড় মেয়ে কি নেক্সট সিজন আসবে? যদি সুযোগ হয়। তোমার কি ইচ্ছা আছে নেক্সট সিজন আসার? অবভিয়াসলি। লাভলি, নাইস। সো নাজা, তোমার কম্পিটিশন তোমার বড় বোন, এবার আসলেই তো ভালো হতো না, একসাথে দুজন মিলে আমরা টপ 5 এ পেয়ে যেতে পারতাম। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত সুন্দর একটা ফ্যামিলি, আপনাদের এই গল্পগুলো দেখে আমরা খুবই অভিভূত এবং এই বন্ডটা, এই লাভটাকে আসলে লাক্স সেলিব্রেট করতে চায়, এই ট্রান্সফরমেশনাল গল্পটাকে লাক্স সেলিব্রেট করতে চায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আপনারা ওখানে সিট নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ইউমনা এবং নাজার পর স্টেজে আসছে এমন একজন যার পারফরমেন্সে মুগ্ধ সবাই। প্লিজ ওয়েলকাম অন স্টেজ তিস্তা। কেমন আছো তিস্তা? ভালো আছি ভাই, আপনি কেমন? প্লিজ হ্যাভ আ সিট। আমি ভালো আছি। তো তিস্তা, আমি যেটা জানতে পারলাম যে তোমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের কাছে তুমি অলরেডি লাক্স সুপারস্টার। সো চলো তোমার গল্পটা তোমার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের কাছ থেকেই শুনে আসি। অনুভূতি প্রকাশের জন্য সবারই নিজস্ব একটা পথ থাকে। তিস্তা সেই পথটা খুঁজে পেয়েছিল নাচের ভেতর, যেখানে কথা নয়, ছন্দই ছিল তার ভাবনা, তার গল্প। তিস্তার বেড়ে ওঠা ঢাকাতেই। শুরুটা ছিল আদর আর সচ্ছলতার ভেতর। মা ছিলেন স্কুল টিচার, বাবা ব্যবসায়ী। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠায় তাদের ইচ্ছাতেই নাচ শেখার শুরু। মাত্র ৩-৪ বছর বয়সে সবার চোখে পড়ে ছোট্ট তিস্তার ট্যালেন্ট। তিস্তার ছোটবেলাটা বলতে গেলে একরকম সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলেন। পরিবারের সবাই ওকে খুব ভালোবাসতো। প্রথম সন্তান আমাদের, ওর বাবার কাছে খুব আদরের ছিলেন। সবকিছু না চাইতেই পাইতেন। মনে হচ্ছে যে ও আমাদের সব, আমাদের সবকিছু, আমাদের সুখ, সবকিছু ওকে নিয়ে, ওকে ঘিরে। ও নাচ করতে পছন্দ করতো, একদম ছোটবেলা থেকেই নাচ করতো।
মিউজিক বাজলে ঘরে দেখে একা একা নাচ করতো, একা একা মানে দেখলাম যে ওর নাচে দেখে খুব ঝোঁক। তারপর ওর বাবা আমি মিলে ঠিক করলাম যে ওকে নাচে দেবো, আমরাও খুব সাংস্কৃতিক লাইনটা পছন্দ করি, তো সেই হিসেবে ওকে নাচে দেওয়া, 3.5-4 বছরে নাচে দেওয়া। তো ও নাচটা এত ভালো করতো ছোটবেলা থেকেই, তো ওকে আমরা একটা নৃত্যকলা একাডেমিতে দিলাম অ্যাট ফার্স্ট। সেখান থেকেও বিভিন্ন টিভি প্রোগ্রাম করেছে, 4-5টা টিভিতে নিয়মিত প্রোগ্রাম করতো, তো অনেক ভালো করেছে। আর ও হচ্ছে যখন স্টেজে উঠতো নাচ করার জন্য, তখন মানে সবাই খুব মানে অবাক হয়ে যেত। আমি বাবা মার অনেক আদরের ছিলাম, কিন্তু একটা লম্বা সময় সিঙ্গেল চাইল্ড থাকায় অনেক লোনলি ফিল করতাম। এই একাকিত্বের মধ্যেই আমার বন্ধুও হয়ে যায় নাচ। এত সুন্দরভাবে ওর এক্সপ্রেশন এত মুগ্ধ করতো সবাইকে। ওর শিক্ষকরা, তারপর ওর যে অভিভাবক ছিল, মানে আরো অন্যান্য যে ফ্রেন্ড সার্কেলে মা বাবা সবাই ছিল, সবাই আমাকে ডেকে ডেকে বলতো যে আপনার মেয়ে তো আসলে খুবই ভালো, ওর নাচের জন্যই জন্ম হয়েছে, গড গিফটেড। ওর নাচের প্রতি সম্ভাবনাটা যেমন ছোটবেলা থেকে নাচের প্রতি ছিল, আরো কিছু বিষয় ছিল, ড্রয়িং, নাচ ছাড়াও গান, আবৃত্তি, গল্প বলা, মানে প্রত্যেকটা বিষয়ের উপরে ওর একটা মানে আগ্রহ ছিল এবং ভালো করতো। আমি ছোটবেলা থেকেই বাবা মার অনেক আদরের ছিলাম, বিশেষ করে বাবার অনেক আদরের ছিলাম। বাবা আমাকে আদর করে বুড়ি বলে ডাকতো, সেই ডাকটা এখন আর কেউ ডাকে না। কেউ মজা করে বুড়ি বলে ডাকলো আমার খুব ভালো লাগে, তখন বাবার কথা মনে পড়ে। বাবা মারা যাওয়ার পর আমাদের লাইফটা সত্যি বলতে সেটা একদম উল্টো হয়ে গেছে। আসলে বাবা যখন বেঁচে ছিল নাচটাকে তখন হবি হিসেবেই ভাবতাম। তবুও থেমে থাকেনি তিস্তা। তখন নাচই হয়ে উঠেছে তার সাহস, তার সমর্থন। নিজের ট্যালেন্টকে হাতিয়ার বানিয়ে তিস্তা সামলেছে সংসার। বাবা মারা যাওয়ার পর তারপর কোভিড, তখন মনে হলো ইটস নট আ হবি, ইটস সার্ভাইভাল। নাচটা তখন আমার সার্ভাইভাল হয়ে উঠলো। কোভিডের সময় তো নাচও বন্ধ হয়ে গেল, কোনো স্টেজ শো নেই, নাচের ক্লাসও কেউ করতে আসছে না, কেউ তো কারোর সাথে দেখাও করে না। তখন একটা ছোট প্রোডাকশন হাউসে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের একটা কাজ পাই। তো সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ কিছুদিন করেছি। নতুন কাজ, নতুন চাপ, নতুন এক্সপিরিয়েন্স, সব মিলিয়ে খুব একটা পরিশ্রমের সময় কাটিয়েছি। কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। সেখান থেকে তারাও আমাকে অভিনয়ের জন্য অনেক ইন্সপায়ার করতো। যে বয়সে বন্ধুরা পরীক্ষার জন্য রাত জাগতো, আমি তখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। ডান্স ক্লাস, স্টেজ শো, ব্যাক টু ব্যাক গিগ। বাড়ি ফিরতে রাত হলে আশেপাশের মানুষ অনেক কথা বলতো, কিন্তু তারা তো জানতো না আমি আর আমার পরিবার আসলে কিসের সঙ্গে লড়ছিলাম। বছর খানেক পর আবার ফিরে আসে সে, এইবার নিজের জায়গায়, নিজের ছন্দে। ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেয় একটি ডান্স স্কোয়াডে। নাচ তার জন্য এখন আর স্কেপ না, বরং পার্মানেন্ট ঠিকানা। তিস্তার যে ব্যাপারগুলো, কারণ দীর্ঘদিন আমার সাথে কাজ করে আমি যা দেখতে পেরেছি, এবং ও আমার সাথে আমার পার্টনার হিসেবেও স্টেজে অনেক পারফর্ম করেছে। আর আমি যেহেতু ভার্সেটাইল ড্যান্সার, ও একজন বর্তমান সময়ে খুব ভালো একজন ভার্সেটাইল ফিমেল ড্যান্স আর্টিস্ট। ওকে সেই ইন্ডিয়ান ক্লাসিক্যাল, কথক, ভারতনাট্যম থেকে শুরু করে আমরা জ্যাজ, কন্টেম্পোরারি, অ্যাফ্রো, হিপ হপ, আমরা বিভিন্ন স্টাইল নিয়ে এক্সপেরিমেন্ট করি। সেটা তো ওর প্যাশন, ডেডিকেশন আমি খুবই ভালো পেয়েছি। ওর ইচ্ছা শক্তি খুবই ভালো লেগেছে। যে থাকে না যে একটা জনরার মধ্যে থেকে কেউ বের হতে চায় না, বা ও ট্রাই করো, এক্সপ্লোর করতে ভালোবাসে। সেই ডান্স গ্রুপের বন্ধুমহল, পার্টনার আর পরিবারের কাছে তিস্তা সবসময় ছিল সুপারস্টার। কিন্তু সে চেয়েছিল শুধু তারা নয়, পুরো দেশ তাকে চিনুক এই পরিচয়ে, একজন ডান্সার, একজন অভিনয় শিল্পী হিসেবে।
সেই ইচ্ছে থেকেই রেজিস্ট্রেশন করে লাক্স সুপারস্টারে। আমার বন্ধুরা, বিশেষ করে আমার মাই আমাকে সবচেয়ে বেশি ইন্সপিরেশন দেন রেজিস্ট্রেশন করার। একদম লাস্ট মোমেন্টে আমি রেজিস্ট্রেশন করি, আমার বন্ধুরাই আমাকে হেল্প করে। লাক্স সুপারস্টার রেজিস্ট্রেশন করার আগে আমার মাথায় দুইটা জিনিস খুব বেশি খেলছিল, মানে যে কারণে আমি লাক্স সুপারস্টার রেজিস্ট্রেশন করেছি। আসলে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, একটা অনেক বড় সুযোগ খুঁজছিলাম, যেখানে আমি আমার নাচ, আমার অভিনয়ের যে ট্যালেন্টগুলোর জন্য আমাকে মানুষ প্রেইজ করে সেটাকে আমি তুলে ধরতে পারবো, আমার ট্যালেন্টটাকে আমি শোকেস করতে পারবো। তো লাক্স সুপারস্টার আমাকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছে। এবং দ্বিতীয় কারণটা অবশ্যই আগেও বলেছি, আমি আমার মায়ের জন্য অনেক বেশি সাকসেসফুল হতে চাই। মাকে বলতে চাই, মা আমি সাকসেসফুল হয়েছি, দেখো তোমার মেয়ে আজকে সাকসেসফুল হয়েছে। তিস্তা জীবনের সবকিছুই শিখেছে নাচের মুভমেন্ট থেকে। কখন থামতে হয়, কখন এগোতে হয়, আর কখন শুধুই স্থির হয়ে থাকতে হয়। তার কাছে জয় মানে শুধু স্পটলাইটে আসা না, বরং সেটাকে ধরে রাখার ক্ষমতা। তিস্তা, বিউটিফুল স্টোরি, খুবই ভালো লাগলো দেখে। এবং এই স্টোরিতে তোমার অনেক না বলা গল্প আমরা শুনলাম। তোমার কেমন লাগছে নিজেকে, নিজের গল্পগুলো প্রথমবার মতো এখানে বলতে পেরে? অনেক না বলা গল্প আসলে বলা হয়েছে। ছোটবেলা থেকেই পরিবারের সবাই বলতো তোমার আলোয় জ্বলবে তুমি একদিন, আজ সেটাই উপলব্ধি হচ্ছে। থ্যাংক ইউ। তুমি বলছিলে একটু আগে যে তোমার সবচেয়ে বড় ইন্সপিরেশন মা, তো তোমার মাকে আমরা এখানে ডেকে নিতে চাই। আন্টি প্লিজ কাম অন স্টেজ। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ওর পরিশ্রমের গল্পগুলো বলছিলেন এবং ও বলছিল যে একসময় দিনরাত অনেক পরিশ্রম করতে হয়েছে, সো একসময় প্যাশনটা হয়ে গিয়েছে সার্ভাইভালের একমাত্র অস্ত্র। তো আশেপাশের মানুষের কথা নিয়েও কথা বলছিল। সো তিস্তা এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে, তো এই আশেপাশের মানুষকে আপনি কি বলতে চান? সবাইকে দেখে কখনো বাড়ি থেকে বোঝা যায় না। তিস্তা আসলে এই লাইফে তো ওর লেখাপড়া করার কথা, ও কেন কষ্ট করে রাত জেগে স্ট্রাগল করবে, ফ্যামিলি কথা চিন্তা করবে, তিস্তা জানে আর আমি জানি। তবে যে যাই বলুক না কেন, আমি আমার মেয়েকে নিয়ে প্রাউড ফিল করি। কারণ আমার মেয়ে, আমি ওকে ছেলে থেকে আলাদা করে দেখি না। অ্যাট ফার্স্ট আমার একটা মেয়ে ছিল তিস্তা, তো আমার দ্বিতীয় কোনো বেবি নেওয়ার কখনো কোনো দিন ইচ্ছেও ছিল না। আমি মেয়েকে আমার ছেলের মতোই মনে করেছি সবসময়, এবং তিস্তা তার কাজ দিয়ে সেটাই প্রমাণ করে দিয়েছে আজ অবধি। আমি গর্বিত আমার সন্তানকে নিয়ে। ও কোনোদিন আমার চোখের এক ফোঁটা জল দেখতে পারে না। ও বুট ক্যাম্পে গিয়ে আমার জন্য অনেকদিন অসুস্থ হয়ে গেছে। তার একটা বিশেষ কারণ হলো, ও হচ্ছে দীর্ঘদিন আমার যে অপারেশন করা লাগবে, দীর্ঘদিন ও নাচ করে একটু একটু করে আমার জন্য অপারেশনের জন্য টাকা জমিয়েছিল। প্রথম অবস্থায় আমি দিতে চেয়েছিলাম না, তারপর ওরা অনেক আগ্রহ থেকে দিয়েছি। আমি বলতেছিল, মা তুমি পারবে না, এখানে তো অনেক কিছু লাগে, অনেক খরচ করা লাগবে, মা তুমি কিভাবে করবে। পরে শেষে বলে যে তুমি যাও, আমি তো অপারেশন পরে করতে পারবো, তুমি একটা প্রতিষ্ঠিত হয়ে গেলে দেখা যাচ্ছে একসময় তুমি আমাকে করাতে পারবে, কিন্তু তুমি দেশ সুযোগ আর কোনোদিন পাবে না। অনেকে লেখাপড়া করে অনেক বড় কিছু হবে, ওরও স্বপ্ন ছিল ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়া, বড় কিছু হবে, কিন্তু আমি মা হিসেবে কতটা ওকে হেল্প করতে পারবো এ ব্যাপারে কিছু করার থাকে না। আসলে মা হিসেবে আমি চেষ্টা করেছি ভালো রাখার আমার বাচ্চা দুটোকে। এই টপ 5 আমার মেয়ে এসেছে, এটার জন্য আমি সৃষ্টিকর্তাকে কাছে অনেক কৃতজ্ঞ, লাক্সের কাছে কৃতজ্ঞ। আর আমি তাদের উদ্দেশ্যে আরেকবার বলতে চাই, কেন তিস্তা পড়াশোনা না করে কেন ওকে কষ্ট করা লাগছে। আমি নিজে কোনো দিনই আমার মেয়েকে বলিনি যে তুমি ডান্সটাকে প্রফেশন হিসেবে না। আমি ওকে সবসময় বলতাম যে তুমি ডান্স করবে, তুমি এটা তোমার শখ, এটা তোমার হ্যাবিট, তুমি কোনোদিন প্রফেশন হিসেবে নিবে না ডান্সটাকে। তুমি কোনো কিছু চাকরি বাকরি করবে, অনেক বড় কিছু একটা হবে, পাশাপাশি তোমার যদি শখ থাকে তুমি একটা নাচের স্কুল দিলে, বা তোমার শখ থাকে তুমি সবাইকে নাচ শেখাও।
যে যাই বলুক আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত। আমি কোনোদিন চিন্তাও করতে পারি না আমার মেয়ে টপ 5-এ আসবে। আমি কিন্তু সৃষ্টিকর্তাকে একটা কথা বলেছি, আর কিছু হতে পারবো না পারুক, ও যেহেতু টপ 5-এ আসবে, ও যেহেতু টপ 5-এ আসতে পারতো, যেহেতু অন্য সবার মতো বড় কোনো একটা চাকরি বাকরি করার মতো কোনো একটা স্কোপ নেই, যেহেতু মিডিয়াতে একটু নাচ করে অ্যাক্টিং করেছে, ভালোই করেছে, অন্তত কিছু করতে পারবে। সো আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত, যে যাই বলে বলুক। আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, এই টপ 5-এ 5টা মেয়ে আমি আমার নিজের মেয়ের মতো করে মনে করি। আমি মনে করি আমার মেয়ে তিস্তা যেমন আরও 4টা মেয়ে আছে, ওরা সবাই ভালো করুক, ওরা সবাই সুস্থ থাকুক। কম্পিটিশন মানে হচ্ছে কেউ না কেউ জিতবে, কেউ হারবে, বলে আমি কখনো ওদেরকে খারাপ দৃষ্টিতে দেখি না। আর আমি আপনাদের মাধ্যমে দর্শকদের 2টা কথা বলতে চাই, যে আমার সন্তান যেমন তিস্তা আর যে বাকি 4টা সন্তান আছে, আপনারা সবাই ওদেরকে, ওরা আমাদের দেশের সম্পদ, ওদেরকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি। আজকে যে টপ 5-এ মেয়েগুলো এসেছে, তারা হচ্ছে কারো না কারো কোনো না কোনো যোগ্যতা অবশ্যই রয়েছে, তা না হলে এই প্ল্যাটফর্মে তারা আসতে পারতো না। আমি দর্শকদের একটা কথা বলতে চাই, যে আমাদের সন্তান এই 5টা সম্পদ, আপনারা হচ্ছে ওদেরকে ইন্সপায়ার করবেন। ওরা নাটক করুক, টিভিসি করুক, যাই করুক, ওদেরকে উৎসাহ দিবেন। তারা প্রথম থেকেই সব কিছু সবাই শিখে আসেনি, এখান থেকে অনেক কিছু ওরা শিখেছে এবং ভবিষ্যতে আরও অনেক কিছু শিখবে এবং আমাদের মেয়েরা অনেক ভালো করবে। আমার প্রত্যেকটা মেয়ের জন্য শুভকামনা রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি এতগুলো মনের কথা আসলে বলে ফেললেন এবং আমরাও তিস্তার আরেকটা সাইড সম্পর্কে জানতে পারলাম। আসলে আপনি যতটুকু কৃতজ্ঞ, আমরাও আপনার প্রতি ততটুকু কৃতজ্ঞ, বিকজ আপনি তিস্তার মতো একটা মেয়েকে আমাদেরকে উপহার দিয়েছেন এবং ও টপ 5-এ আসতে পেরেছে, ইটস আ বিগ ডিল। অ্যান্ড ও যেহেতু বলতে চাচ্ছিল যে আপনাকে ও সাকসেস দেখাতে চায়, আই এম শিওর শি ইজ অন দ্য ওয়ার্জ অফ সাকসেস অ্যান্ড শি ইজ মেকিং ইউ প্রাউড। থ্যাংক ইউ সো মাচ, আপনি ওকে এত সাপোর্ট করেছেন, এখানে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার স্টেজে আসছে চট্টগ্রামের প্রাইড, যার গ্রোথ এবং ডিটারমিনেশন পুরো জার্নিতে চোখে পড়ার মতো। প্লিজ ওয়েলকাম অন স্টেজ আমিনা। কেমন আছো আমিনা? I'm very good. How are you? I'm good. Please have a seat. Thank you. আমিনা, সো তোমার বড়বেলার গল্প, তুমি কতটুক ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, কত বেশি সবার সাথে চার্পি থাকো, এই জিনিসটা তো আমরা সবাই জানি, কিন্তু ছোটবেলার আমিনা কেমন ছিল সেটা একটু দেখতে চাই। চলো দেখে আসি। আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের মেকআপ আর জুয়েলারি পরে খেলার ছলে নায়িকা হয়ে যেত আমিনা। তখন না বুঝলেও এখন সে জানে, সেই ছোট্ট খেলাটাই ছিল অভিনয় শিল্পী হিসেবে তার প্রথম রিহার্সেল। চট্টগ্রামের মেয়ে আমিনা, তার জন্ম থেকে বেড়ে ওঠা পুরোটাই এই শহরে। বাবা ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানির অফিসার, মা ছিলেন রেডিও অ্যানাউন্সার আর নিউজ প্রেজেন্টার। 3 বোনের ভেতর আমিনা ছিল সবার ছোট। সৃজনশীল মানসিকতার পরিবারে বেড়ে ওঠায় ছোট থেকেই তারা সবাই পেয়েছিল নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা। আমিনা আমার ছোট মেয়ে, তো ছোটবেলা থেকে অনেক আদরে যত্নে ওকে আমি চেষ্টা করেছি বড় করার। আসলে অনেক স্মৃতি তার সাথে। আমার একটা স্মৃতি আমার কাছে খুব মনে পড়ে, যখন ও নার্সারিতে ও যখন ইন্টারভিউ দিতে যায়, পরীক্ষা দিতে যায়, ও কারণ অনেক স্টুডেন্ট, তো এত স্টুডেন্টের মধ্যে আসলে কিভাবে কি করবে, আমি তো হিমশিম খাচ্ছি। স্কুলের বাইরে আমি বসে আছি, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। অনেক পরে সবাই বেরিয়ে গেল, জিজ্ঞেস করি, কেউ তো কাউকে চিনছে না, এখানে তো পরীক্ষা দিতে আসছে সবাই। তো বের হয়ে বললাম যে পেলাম। তো কি অবস্থা, তুমি এতক্ষণ কেন? বাবা সবাই তো বেরিয়ে গেল, বলে অনেক পড়ালেখা করতে হয়েছে, জানো মা কত কিছু যে এঁকেছি। সে কি আঁকি আছে নাকি? আবার কি এঁকেছো তুমি বলো তো? বলে কি, বড় একটা বট গাছ এঁকেছি, একটা আপেল লাগিয়ে দিয়েছি। ও মাই গড,
বট গাছের সাথে আপেল লাগিয়ে দিয়েছো, সর্বনাশ করেছো। তো ওর পাপা গেল স্কুলে, দেখি ভদ্রলোক আমাকে ফোন দিল, মেয়েকে তো অনেক পড়ালা, অনেক কিছু করলা, এখন কি রেজাল্ট আশা করো তুমি? আমি জানি না। রেজাল্ট মেরিট লিস্টে আসছে। স্কুলে সে ছিল প্রাণবন্ত, হার জিতের চিন্তা না করে স্পোর্টস, বিতর্ক, অভিনয়, নাচ সবকিছুতেই পার্টিসিপেট করত। আমার স্কুল, আমার শৈশব। This is my classroom. এখানে আমার দুষ্টামি আর স্মৃতির কোনো শেষ নেই। আমি এসেছি আমার প্রাণপ্রিয় শহর চট্টগ্রামে, এবং গেস হোয়াট, আমি কোথায়? আমার স্কুলে। এখানে কেটেছিল সেই ছোট্ট শিশু আমিনার শৈশব। এখানেই আমার বড় হওয়া, আর এটি আমার দ্বিতীয় ঘর। কেন বলছি? কারণ ঘরের চেয়ে বেশি মনে হয় আমি এখানেই সময় দিতাম। ওই যে আমার খেলার মাঠ, আমার শ্রেণীকক্ষ, আমার টিচার্সরা, আমার সব ক্লাসমেট, কত স্মৃতি, কত দুষ্টমি, কত চঞ্চলতা, সব মনে পড়ে গেল। আমেনাকে আমি খুব ছোট্টবেলা থেকেই চিনি, এবং যখন সে প্রথম স্কুলে ভর্তি হয় সেখান থেকেই চিনি, এবং প্রত্যেকটা বিষয়ে, শুধু লেখাপড়া না, সব কিছুতে স্কুলে অংশগ্রহণ করা ছিল তার একটা ইন্টারেস্ট খুব। ও গান, নাচ, আবৃত্তিতে খুব ভালো ছিল। এই যে মানে এখানে সেন্ট মেরিসেই ও স্টার ছিল। আশা করছি আমাদের মেয়েটা লাক্স সুপারস্টারও সুপারস্টার হবে। আমিনার সাথে আসলে ছোটবেলায় অনেক স্মৃতি আছে। শুরু থেকে যদি শুরু করি, ও তো অনেক ছোট, সেই বড় করা, নিজের হাতে ঘুম পাড়ানো, তো ওই সব কিছু আসলে অন্যরকম একটা ফিলিং। আমিনা ছোটবেলা থেকে ভীষণ চঞ্চল, খুবই চটপটে, এবং ও তখন থেকেই মানে বোঝা যেত যে ভীষণ ক্রিয়েটিভ, সে ভীষণ দুষ্ট তখন থেকেই। এবং আমি ভেবেছিলাম যে বড় হতে হতে মনে হয় শান্ত হয়ে যাবে, বাট সেটা আমরা খুবই রং, কারণ সে এখনও ভীষণ চঞ্চল। বাট হ্যাঁ, একটু সিরিয়াসনেস এসছে তার মধ্যে, হয়তো সে চেষ্টা করছে। মানে এত ছোট একটা বাচ্চা, বাট ওর ফ্যাশন সেন্স খুব ভালো ছিল। ওকে যদি একটা আমাদের কোনো একটা শিফনের একটা ওড়না দিয়ে দিলাম বা কোনো একটা কিছু রাখলাম একদিকে, ও ওটা নিয়ে নিজের মতো করে ও হয়তো পেঁচিয়ে একটা শাড়ি পরে ফেললো বা একটা কামিজ পরে ফেললো। একদিন দেখি হঠাৎ ওর মুখের মধ্যে অনেক বেশি পাউডার মেখে আছে, ঠোঁটে লাল লিপস্টিক, তারপর একটা অনেক বড় মালা সে কানে ঝুলিয়ে রেখেছে। তো আমরা সবাই দেখে আসলে অবাক, এত ছোট একটা মানুষ এখনই মেকআপ। আর আমি নিজে আসলে পার্সোনালি অত বেশি মেকআপ আমার করা হয়ে ওঠে না। আমি বললাম কি, আমি তো মেকআপ পারি না এত কিছু, ও তো দেখি এই বয়সে আমার থেকে অনেক বেশি মেকআপ পারে। ও তো কালচারাল মাইন্ডেড, ও সবসময় অভিনয়, তারপরে বিভিন্ন কালচারাল সাইডে বেশি আগ্রহী। তো ও এই সাইডেই মোটামুটি ওঠার জন্য, এই সাইডে কাজ করার জন্যই মানে চেষ্টাটা ওর আছে। ভবিষ্যতেও ও এই লাইনে আশা করি ভালো করবে ইনশাল্লাহ। আমি ছোটবেলা থেকে আমার মাকে, আমার বোনদেরকে, দুই বোনদেরকে খুব, তারা ওয়েল স্টাবলিশড অবশ্যই আলহামদুলিল্লাহ, অ্যান্ড ওদেরকে দেখে আমি সবসময় ইন্সপায়ার হতাম যে আমারও কিছু লাইফে করতে হবে। আর আমি যেহেতু এখনো অনেক ছোট, সো ওই স্টেজে পৌঁছানোর মতো আমার সেই জিনিসটা ছিল না, বা এমন কোনো জায়গা ছিল না যেখানে আমি হয়তো আমার ট্যালেন্ট শো করে নিজেকে ডিসকভার করতে পারবো, বা আমি বাকিদেরকেও শো করতে পারবো যে ওকে ফাইন, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, বা আমার প্রতিভা এটাতে আছে। সবসময় একটা সুযোগ খুঁজছিলাম, কারণ আমি স্কুল কলেজ লাইফ থেকেই প্রচুর সাংস্কৃতিক এইসব পর্যায়ে আমার খুব ভালো লাগতো। আমার অভিনয়, আমার নাচ, আমার গান, উপস্থাপনা, এগুলো আমার ভালোবাসা ছিল। মানে পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি এগুলো আমার থাকতেই হবে। ওদেরকে যখন দেখতাম ওদেরকেও মানুষ ভালোবাসা দিচ্ছে, তখন আমারও জিনিসটা, আমার আগ্রহ আরো বাড়িয়ে দেয়। এই জগতে আমার যেতেই হবে, এই জগৎকেই আমি ভালোবাসি। এমন চিন্তা থেকে কলেজ শেষ করে ঢাকায় চলে আসি হায়ার এডুকেশনের জন্য। ভর্তি হই ইউনিভার্সিটিতে।
ফর মি ওটাই ছিল নিজেকে প্রুভ করার সময়, তাই পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নটাকেও ধীরে ধীরে এগিয়ে নিতে চেয়েছিলাম। এর মধ্যেই একদিন ক্যাম্পাসে থাকতে চোখে পড়ে লাক্স সুপারস্টার রেজিস্ট্রেশন লিংক। কি হবে না হবে কিছু না ভেবেই রেজিস্ট্রেশন করে ফেলি। চেয়েছিলাম যদি ভালো কিছু হয় সেটা আমার নিজের যোগ্যতায় হোক, ফ্যামিলির পরিচয় নয়। আমিনের ভেতর যে গুণাবলী, যে মেধা, মনন, চিন্তা চেতনা, কিছু করার যে একটা বিষয় কাজ করে সবসময়, লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মে যেন সে এগিয়ে যায়, তার স্বপ্ন যেন পূর্ণতা পায়। আমার এই বাচ্চাকে আপনাদের দোয়া ভালোবাসাতে রাখবেন। লাক্স সুপারস্টার আমার জন্য শুধু একটা স্টেজ না, এখানে এসে আমি নিজেকে ঠিক সেভাবেই ডিসকভার করেছি যেভাবে সবসময় ইম্যাজিন করতাম, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। যাত্রাটা সে শুরু করেছিল একা, কিন্তু উদযাপনটা ভাগাভাগি হলো সবার সঙ্গে। আমিনা বিশ্বাস করে কনফিডেন্স আর কনসিস্টেন্সি ওর আসল স্ট্রেংথ, আর এই বিশ্বাসই একদিন তাকে নিয়ে যাবে বহু দূরে। That was a beautiful story. আমিনা, খুব ভালো লাগলো। So তুমি ছোটবেলায় বট গাছে আপেল আঁকতে, এইটা তো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর প্লাস ছোটবেলা থেকে মেকআপ করছো, যেটা নিয়ে তোমার পার্টিসিপেন্টরা অনেক কথা বলছিল। মেকআপ করতে বেশি ভালোবাসো। তো নিজের গল্প দেখে কেমন লাগলো? ইট মিনস আ লট। আসলে এটা সত্য, এগুলো সবকিছু এই যে গাছের মধ্যে বট গাছে আপেল আঁকা থেকে শুরু করে ভীষণ স্পোর্টিও ছিলাম, অনেক চঞ্চল। ঘরে যেহেতু ছোট, একদম সবার ছোট মেয়ে, 3 বোনের মধ্যে আমি সবার ছোট। তো এই আমার জার্নিটা এভাবে শুরু হবে কখনো, তাও আবার লাক্স সুপারস্টারের মাধ্যমে, তা কখনো ভাবিনি। প্রতিটা দিন আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে এবং প্রতিনিয়ত আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। সো অনেক কিছু শিখতে পেরেছি, ভালো ভালো ডিরেক্টর, প্রডিউসার সবার সাথে অনেক ভালো কাজ করা হয়েছে। সো আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড অবশ্যই সবার ভালোবাসা পাচ্ছি। আমার আপনজন যারা আছে তারা আমার থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখছে এবং এখন আসলে নিজের কাছেই অনেক বড় এক্সপেকটেশনটা আরো বেড়ে গিয়েছে। সো আশা করছি আমি আরো হার্ডওয়ার্ক করে আরো ভালো করতে পারবো। আই টোটালি এগ্রি যে তুমি অনেক হার্ডওয়ার্ক করছো অ্যান্ড যাদের জন্য তোমার এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছে, তো তারা তোমাকে সাপোর্ট করতে এখানে চলে এসেছে। প্লিজ আন্টি, ক্যান উই হ্যাভ ইউ অন স্টেজ? সো আন্টি, আপনার ছোট সেই যে মেয়েটি এই বট গাছে আপেল আঁকতো, সেই মেয়েটি একদিন লাক্স সুপারস্টার টপ 5-এ থাকবে, সেটা কি কখনো চিন্তা করেছিলেন কিনা, অথবা কখনো কি ভেবেছিলেন যে ওর মধ্যে এই গুণটা আছে, ও স্টার হতে পারে? আমি আমিনাকে যেভাবে আমি দেখেছি, যেভাবে ছোটবেলা থেকে যে বড় এখন পর্যন্ত, ও কিন্তু খুব সৃষ্টিশীল কাজগুলো কিন্তু করতো ছোটবেলা থেকেই। সাজুগুজু তো অবশ্যই একদম, আমার কোনো মেকআপ কোনো কিছু সে ঠিকঠাক রাখতো না। সে সাজবে, তারপর সে ড্রেস আপ করবে বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে, তারপর এসে আমাকে জিজ্ঞেস করবে, মা দেখো তো আমাকে কেমন লাগছে, ঠিক একটা পোজ দিয়ে একদম স্টাইল করে দাঁড়াবে, আবার হাত রাখবে কোমরে, সেটা করবে। মানে এই ধরনের কাজগুলো কিন্তু খুব ছোট থেকেই কিন্তু করে আসছে সে। তা আমিও ভাবতাম যে আসলে হবেটা কি, ও কি পড়াশোনা করবে নাকি এইসব সাইড নিয়ে থাকবে, কি সাজুগুজু করবে, কি সে স্টার হবে নাকি কি হবে। মানে অল্প অল্প করে সবগুলো কাজ করার চেষ্টা করেছি, সেই সৃষ্টিশীল কাজগুলো। তো ওভাবেই আমার কাছে মনে হতো সবসময়, যখনই যেখানে দিয়েছি মাশাআল্লাহ ও
ভালোই করতো সবসময়। নাচের যখন ড্রেস আপ করতো, সে যখন একটু বড় হচ্ছে তখন স্কুলে তার ফাংশনে সে কোরিওগ্রাফার হিসেবে কাজ করতো। এগুলো আমার কাছে খুব মানে অন্যরকম মনে হতো যে ভালোই তো, আমি হয়তো বা একটু বাইরে কাজ করছি সেই হিসাবে হয়তো সময়টা ওভাবে দিতে পারিনি তাকে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল তার প্রতি যে সে হয়তো কিছু একটা করবে, মানে আমাকে হয়তো সে সারপ্রাইজ দিবে। খুব মেধাবী ছিল ছোটবেলা থেকে। আরো একটা মজার ব্যাপার আছে, সে খুব সুন্দর করে স্ক্রিপ্ট লিখতো, তো লিখে আমাকে এনে দিত, এই যে নাসরিন ইসলাম দেখো তো, আমাকে বলতো। এই ধরনের কাজগুলো কিন্তু তো সে করতো। তখন থেকে আমার কাছে একটু মনে হতো যে হ্যাঁ, মনে হয় একটু ডিফারেন্ট কিছু একটা করবে। তো আজকের এই পর্যায়ে লাক্স সুপারস্টারে যে সে টপ 5-এ এসছে, খুব কষ্ট। আমি তো সিরিয়ালগুলো দেখি, এক একটা এপিসোডগুলো দেখি, কি বলবো, অনেক বেশি মেধাবী না হলে পরে হয়তো বা এতটা ট্যালেন্ট না হলে হয়তো এতটা আশাটাও একটু কঠিন হয়ে যায়। ও কিন্তু খুব মানবিক একটা মানুষ, মানে ছোট মানুষ, কিন্তু ওর মনটা খুব সফট। রাস্তার কাউকে যদি দেখে সে যে কান্না করছে কিংবা, আমাকে কিন্তু থামিয়ে দেবে যে দাঁড়াও মা, তোমার ব্যাগে কি টাকা আছে বা কিছু আছে মা? নিশ্চয়ই, অবশ্যই। আমিও খুব ভালোবাসি এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো দেখে আসলে আমার কাছে মনে হয় লাক্স সুপারস্টার হওয়ার যে তো কষ্ট করে সকাল সকাল উঠে যে স্কুলে যাওয়া, সকাল সকাল উঠে যে নাচের ক্লাসে যাওয়া, অভিনয় ক্লাসে যাওয়া, ঘুমটা অফ রেখে, আমিও কষ্ট করেছি, অনেক কষ্ট করেছি। আমি জানি না সেটা আমি না কিভাবে দেখবে বা কিভাবে নিবে, কারণ মারা তো আসলে কষ্টই করে। মা মানে তো কষ্ট, এতটুক এই যে এত লং জার্নি টেনে নিয়ে আসা সহজ নয়, কোনো কাজ এত সহজ নয়। আমি খুব হ্যাপি ভীষণভাবে। লাক্সকে আমি এটার জন্য ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ জানাবো, বারংবার ধন্যবাদ জানাবো যে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম ওনারা তৈরি করে দিয়েছেন বলে আজকে এই প্রতিভাগুলো এখানে কথা বলার সুযোগ পাচ্ছে বা আসছে। তো এই তো আমি নাকি সেটা নিয়ে আমি আসলে আবারও ভাবছি ভবিষ্যতে সে কিছু একটা করবে, দেশ ও দশের সকলের জন্য মঙ্গলময় কিছু কাজ করবে নিশ্চয়ই। সেটা আমি সবসময় চাই আমিনার কাছ থেকে, এবং আমিনা আমাকে কথা দিয়েছে, তাই না? অবশ্যই দিয়েছো, তুমি সবসময় বলেছো মা তুমি কিন্তু আমার সাথে থাকবে। একটু কমে না, থ্যাংক ইউ সো মাচ। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। অফ কোর্স, আমরা আপনাদেরকে এখানে এনেছি আপনাদের কথাগুলো শোনার জন্য। এবং আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে আপনার মনে হচ্ছিল কিছু একটা করবে, সো টপ 5-এ এসে কিন্তু কিছু একটা করে ফেলেছে। এবং ও নিজেই বলছিল যে আপনি ওর আইডল, সো আপনি যতটাকে ওকে ইন্সপায়ার করেছেন, যতটা সাপোর্ট করেছেন, তার কারণেই ও এখানে আসতে পেরেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি আরেকবার এখানে এসেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, ওকে সাপোর্ট করেছেন, অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল যে আপনি এখানে এসেছেন। আমি ভীষণ হ্যাপি সৌমিক, আমি ভীষণ আনন্দিত আমার আমিনার এই সাফল্যে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এবং আপনাদের সকলে আপনারা এত কষ্ট করছেন, প্রত্যেকজন যে যেখান থেকে করছেন, নেপথ্যে থেকে, সবার কাছে আমি কৃতজ্ঞ ভীষণভাবে। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আন্টি প্লিজ হ্যাভ আ সিট দেয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার স্টেজে আসছে এমন একজন যার ট্যালেন্ট এবং ডিটারমিনেশনে মুগ্ধ সবাই, যার প্রশংসায় সবাই ভাসছে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ বর্ণিতা। হাই, কেমন আছো বর্ণিতা? ভালো, আলহামদুলিল্লাহ। লুকিং ভেরি বিউটিফুল। Thank you. তোমাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমার যে জার্নিতে তুমি যত রকমের ট্যালেন্ট দেখিয়েছো, তোমার ডেডিকেশন দেখিয়েছো, সেটা তো সবাই অলরেডি দেখেছে। সোশ্যাল মিডিয়াতে তোমাকে অনেক কমেন্ট আসছে, তোমার সাপোর্টে অনেকগুলো কমেন্ট আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। সো এইটার বাইরে আসলে তুমি মানুষটা কেমন সেটা আসলে আমরা জানতে চাই। চলো দেখে আসি। কেউ ছোটবেলা থেকেই জানে গন্তব্য কোথায়, কেউ আবার পথ চলার মাঝেই খুঁজে নেয় নিজের ঠিকানা। বিদুষী বর্ণিতার গল্প হারিয়ে গিয়ে
আবার নিজেকে খুঁজে পাওয়ার। বিদুষী বর্ণিতার জন্ম রাজশাহীতে হলেও ৩ বছর বয়সেই পরিবারের সাথে চলে আসে ঢাকায়। ছোটবেলায় সবাই স্বপ্ন দেখে কিছু করার, কিছু হওয়ার, কিন্তু বর্ণিতার জন্য তার মায়ের স্বপ্নই হয়ে যায় নিজের স্বপ্ন। বর্ণিতার ছোটবেলা অন্য শিশুদের মতো ছিল না। বিভিন্ন অ্যাক্টিভিটি আর অভিনয় সব মিলিয়ে তার দিনগুলো কেটেছে একটানা ব্যস্ততায়। মায়ের অনুপ্রেরণায় পড়াশোনা, অভিনয় আর শিল্পের চর্চা বর্ণিতাকে গড়ে তুলেছিল ভেতর থেকে। ছায়ানট হয়ে উঠেছিল তার দ্বিতীয় ঠিকানা। এখানেই তৈরি হয় তার শিল্পবোধ।
এত স্ট্রাগলের মাঝেও স্কুল জীবনে পড়াশোনা, নেতৃত্ব, বিতর্ক সবকিছুর ভারসাম্য বজায় রেখে এগিয়েছে বর্ণিতা। আমার স্কুল লাইফটা যে শুধু মজা ছিল তা না, অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটতো, অনেক কিছু করতে হতো, অনেক অ্যাক্টিভিটিস প্লাস অনেক পড়ালেখার জন্য কষ্ট করতে হতো বিকজ আই কুডন্ট অ্যাফোর্ড এ টিউটর। সো ভালো রেজাল্ট করার জন্য যখন অন্য বাচ্চারা মাঠে খেলাধুলা করতো তখন আমি আইদার পড়ালেখা করতাম না হয় কাজ করতাম। এই জন্য হয়তো কোনো ডিপ ফ্রেন্ডশিপসও ক্রিয়েট করতে পারিনি স্কুলে, বাট যদিও ওরকম ডিপ ফ্রেন্ডশিপস ছিল না যে আড্ডা দিব, গল্প করব, তাও যখন ক্লাসে আসতাম everyone used to love me. আমরা যখন ক্লাস 6-7 এর দিকে ছিলাম তখন এই ওয়াল পেইন্টিংস গুলো করতাম। গ্রেট মেমোরিজ। ওকে যখনই কোনো অ্যাক্টিভিটিসে ডাকা হতো, ও গান করতো, নাচে ছিল, রিহার্সালগুলো যে হতো সব সময় পাংচুয়াল ছিল, রিহার্সালে আসা এই করা। আর ওর বন্ধুদের সাথে ওর খুব সখ্যতা ভালো ছিল। ও লাক্স সুপারস্টার 2025-এর one of the 5 contestants, and it's really we all teachers are very proud of her. ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকার কারণে আমার কাজ চালিয়ে যেতে হয়েছে, কিন্তু এত কিছু একসাথে মেনটেন করতে গিয়ে একটা সময় খুব খুব টায়ার্ড লাগতো। আমি আর কোনো কিছু করতে চাইতাম না। ছোটবেলায় সেই কাজগুলোর মর্ম বুঝিনি, কিন্তু দীর্ঘ সময় যখন কোনো কাজ পাচ্ছিলাম না তখনই প্রথমবারের মতো রিয়েলাইজ করলাম আমি শুধু মার স্বপ্ন পূরণ করছিলাম না, বরং সেই স্বপ্নের ভেতর দিয়ে খুঁজে পেয়েছিলাম নিজের স্বপ্নটাকেও। যেই স্পটলাইট একসময় অনেক বেশি চেয়েছিলাম, I started missing that spotlight again. বহু বছর পর ফিরে আসার তীব্র ইচ্ছা থেকেই বর্ণিতা রেজিস্ট্রেশন করে লাক্স সুপারস্টারে। এই প্ল্যাটফর্ম তার কাছে শুধুই প্রতিযোগিতা না, নিজের প্রতি বিশ্বাস ফিরে পাওয়ার জায়গা। এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু বর্ণিতা জানে আসল লড়াইটা নিজের সাথে। আমি এখানে কাউকে হারাতে আসিনি, নিজের হারিয়ে যাওয়া স্বপ্ন খুঁজে পেতে এসেছি। লাক্স সুপারস্টার আমার কাছে স্টেজ না, আমার স্বপ্ন পূরণের ফার্স্ট স্টেপ। বর্ণিতা, একসময় সব ছেড়ে দিতে চেয়েছিলে, সেখান থেকে এত দূর আসা। উই আর ভেরি প্রাউড অফ ইউ অ্যান্ড অফ ইউর জার্নি। Thank you. I am extremely grateful to all of you guys for giving me this opportunity. Thank you. Thank you. We are grateful as well to have you. And আমাদের মতো আরেকজন আছে যে তোমাকে নিয়ে ইকুয়ালি প্রাউড, তাকে আমরা একটু স্টেজে রেখে নিতে চাই।
Doesn't she look gorgeous? He looks beautiful. বসো বসো। Thank you, auntie. Please have a seat. থ্যাংক ইউ। আন্টি, আপনার কেমন লাগছে বর্ণিতাকে এখানে দেখতে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা একটু আগে বর্ণিতার যে স্টোরি দেখলাম, সেখানে দেখলাম যে ওর ট্রেনিংটা খুব হার্ড হয়েছে। অনেক নাচের প্র্যাকটিস, অনেক গানের প্র্যাকটিস, অনেক কিছু একসাথে করেছে, পড়াশোনা করেছে। হয়তো গল্প আড্ডা বা 8-10টা বাচ্চার মতো এগুলো করতে পারেনি। সেটার পিছনে আপনার কি কারণ ছিল ওকে এত কঠিন ট্রেনিং দেওয়ার? আসলে আমার লাইফে আমি অনেক বেশি স্ট্রাগল করেছি, সেটা হয়তো এই অল্প কথাতে শেষ করতে পারবো না। সেই স্ট্রাগলগুলো আসলে বলতে গেলে যার ফলে চিন্তা করেছি যে আমি আমার লাইফে যতটা স্ট্রাগল করেছি, যে বর্ণিতার লাইফে যাতে এগুলো ব্যাক না করে বা কখনো যাতে ফেস না করে, যার ফলে তাকে আমি আমার জব থেকে আমি আলাদা। তাকে 3 বছর বয়স থেকে আমরা মা মেয়ে যেভাবে শুরু করেছি আমাদের লাইফটা, সেটা একদমই স্বাভাবিক ছিল না। তো সেই থেকে আসলে মনে হচ্ছে যে না, ওর আসলে ভালো কিছু করা দরকার। তারপর নাচ গান আবৃত্তি, লেখাপড়ায় অনেক ভালো ছিল, স্কুলের টিচাররা ওকে অনেক ভালোবাসতো। সেই থেকে আসলে ওকে আমাকে এইভাবে আর কি তৈরি করা। আর ওর লাইফে কোনো বিনোদন ছিল না। 8-5টা বাচ্চা যেভাবে বেড়ে উঠেছে সে কিন্তু সে ছিল না। তো আমাকে মানুষ বলতো যে এত বেশি প্রেশার বা চাপ, আর সে কোনো টিউটর ছিল না তার, কিন্তু সে নিজে নিজে পড়তো বা আমি সবকিছু ইয়ে করতাম। তো ও খুব আপসেট থাকতো সবসময় যে সবাই শপিং এ যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তুমি আমাকে কোথাও নিয়ে যাও না। কিন্তু সে সময় খুব অ্যাবিলিটি ছিল না আমার ওকে সেই বিনোদনটা দেওয়ার জন্য। তো এই জন্য আসলে আমি লাক্সের কাছে অনেক কৃতজ্ঞ, সত্যি সত্যি, যে এত বড় একটা প্ল্যাটফর্ম সে আমার মেয়ে পেয়েছে। আমার আসলে আর আর ছোট করতে চাই না আর কি। লাক্সের কাছে আমি অনেক কৃতজ্ঞ, একদম সত্যি কথা, যে সে যাতে আর সামনে কি করবে আমি জানি না, তবে আমি চাই সে বড় মাত্রার একটা অভিনেত্রী হোক, সে এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখুক। আই থিঙ্ক আপনার দোয়ায় যথেষ্ট, ট্রেনিং যথেষ্ট ভালো হয়েছে। ও অনেক হার্ড ওয়ার্ক করে এ পর্যন্ত এসেছে এবং আমাদের সবাইকে ওর ট্যালেন্ট এবং ওর যত অপরচুনিটি পেয়েছে সবকিছুতে উতরে এসেছে। সো থ্যাংক ইউ সো মাচ যে আপনি আসলে ওকে এভাবে বড় করে নিয়ে এসেছেন, যার কারণে ও এই প্ল্যাটফর্মে এত দূর আসতে পেরেছে। এর পিছনে অফকোর্স আপনার ট্রেনিং আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি ওকে সাপোর্ট করার জন্য এখানে এসেছেন। উই আর রিয়েলি গ্রেটফুল। ভালো থাকো। এখন একটু জানি আমি এখানে যে বসে আছি বা যখনই আসি শুটে, সবসময় তো আম্মির সাথে আসি না, তখন আমি একা থাকি না, মানে শি ইজ অলওয়েজ উইথ মি। কারণ মানে এই মানুষটা ছাড়া আমি লাইফে, এটা সবাই বলবে ডেফিনেটলি যে তাদের মাকে ছাড়া তারা জীবনে কিছুই হতে পারতো না, বাট আমার ছোটবেলা থেকে তো শুধু আমি আর আম্মি সবকিছুতে। সো সেই জায়গা থেকেই মানে আমার এক্সিস্টেন্স, আমার জীবনের সবকিছু ইজ জাস্ট হার। এভরিথিং আই ডু, এখানে বসে থাকা থেকে শুরু করে আমার কোনো অভিনয় করা থেকে শুরু করে সবকিছুতেই সবসময় তাকে মাথায় রেখেই করি। সো আমার আর বেশি কিছু বলার নাই। আই হোপ যে সেটা অনেক 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 বছর সেভাবেই থাকে। আমি যেটা বলছিলাম, উই আর প্রাউড অফ ইউ এন্ড আই এম শিওর শি ইজ প্রাউড অফ ইউ অ্যাজ ওয়েল। সো তুমি যতটা দূর এসেছো এটা নিয়ে আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত ফিল করি এবং আই এম শিওর যার জন্য সবকিছু করছো সেও তোমাকে নিয়ে অনেক গর্বিত। থ্যাংক ইউ। Thank you, auntie. Auntie, you can join them. Wow, our top 5 is here all together, ready to shine, ready to win. A big round of applause for yourself, girls. Thank you so much. So, আজকে তোমাদের সাথে টাইম স্পেন্ড করার জন্য এবং তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য একজন খুবই স্পেশাল মানুষ আমাদের সাথে আছে। And it's none other than our favorite mentor, Joy Ahsan. Hello. Hi, Shomik. Hello, Pa. Hello, Lux Girls. How are you all? We are fine. বসো না। Thank you. লাক্স সুপারস্টার মানে গ্ল্যামার, স্বপ্ন আর সেলিব্রেশনের এক স্পেশাল জার্নি। আর সেই জার্নি উপভোগ করার সুযোগ এখন আপনারও।
লাক্স সুপারস্টার লিমিটেড এডিশন প্যাক কিনুন আর জিতে নিন আপনার প্রিয় তারকাদের সঙ্গে এই গ্র্যান্ড ফিনালে দেখার অভূতপূর্ব সুযোগ। প্যাক সহ ছবি তুলে এক্ষুনি সাবমিট করুন www.luxsuperstar.com এ। আমি জয়াসান অপেক্ষায় থাকবো গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সঙ্গে দেখা করার জন্য।